জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, এই ধারণাটি সাধারণভাবে অনেকের মধ্যে প্রচলিত আছে। আসলে কিন্তু মোটেই তা নয়। বাষ্পের বৈশিষ্ট্য এবং তার ব্যবহারিক গুণাগুণ নিয়ে জেমস ওয়াটের আগ্রহ তৈরি হওয়ার বহু আগে থেকেই বৈজ্ঞানিক ও প্রকৌশলগত দিক থেকে বাষ্পের আবিষ্কারের ব্যাপারটি মাথা ঘামিয়ে আসছিলেন অনেকেই। জেমস ওয়াট যা করেছিলেন তা হল বাষ্পীয় শক্তিকে তার পূর্বসূরিদের তুলনায় অনেক বেশি কার্যকর করে তোলার পদ্ধতি আবিষ্কার করা এবং সেটিকে বাস্তব জীবনে ব্যবহারের উপযোগী করে তোলা। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগেই হিরোবা নামে একজন গ্রিক দার্শনিক ইউলিপাইল বা ঈশ্বরের বল নামে একটি যন্ত্র তৈরি করেছিলেন, যা দেখতে অনেকটা বাষ্পীয় ইঞ্জিনের মতোই ছিল। সেই যন্ত্রটিতে ধাতুর তৈরি একটি গোলকের ওপর ঘুরন্ত একটি ঢাকনা এবং তার নিচে একটি বড় পাত্রে পানি রাখা হতো। পানি গরম হলে বাষ্প তৈরি হতো এবং সেই বাষ্পের চাপে গোলকটি ঘুরতে শুরু করত। তবে এই আবিষ্কারটি শুধু তাক লাগানো একটি কৌতূহলী বিষয় হিসেবেই থেকে গিয়েছিল। এর বাইরে বাস্তব জীবনে এর কোনো কার্যকর ব্যবহার সেই সময় হয়নি। বাষ্পশক্তি ব্যবহারের ক্ষেত্রে এই প্রথম যুগান্তকারী পদক্ষেপ নেন সপ্তদশ শতাব্দীতে গবেষকদের মধ্যে যারা সবচেয়ে কৌতূহলী ও উদ্যমী ছিলেন তাদের মধ্যে একজন। পরের 2 শতাব্দী ধরে পণ্ডিতরা বাষ্পের শক্তিকে কাজে লাগানোর উপায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। বাষ্প দিয়ে যদি কোনো ইঞ্জিন চালানো যায় এবং সেটি যদি বলের উৎস হিসেবে ব্যবহার করা যায়, তাহলে মানুষের শ্রমের বোঝা অনেকটাই কমে যাবে। এই ভাবনাই তাদের উৎসাহিত করত। বাষ্পকে একটি যন্ত্রের মধ্যে আবদ্ধ করলে সেটি একটি নির্দিষ্ট পরিমাণ চাপ তৈরি করে এবং সেই চাপ ব্যবহার করে কাজ করানো সম্ভব। এই নীতিটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলে অনেকেই তা কাজে লাগাতে সচেষ্ট হলেন। এই পথেই বাষ্পীয় ইঞ্জিনের ধারণার জন্ম এবং ক্রমশ তার বিকাশ। বাষ্পচালিত একটি যন্ত্রের ধারণাকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন টমাস নিউকোমেন নামে একজন ইংরেজ প্রকৌশলী। একটি গোলাকার পাত্রে 2টি নল আটকানো থাকত। একটি নলের মধ্য দিয়ে পানি ঢোকানো হতো এবং দ্বিতীয় নলের মধ্য দিয়ে বাষ্পের চাপ ছেড়ে দেওয়া হতো। এটি ব্যবহার করে কলকারখানায় পানি তোলার কাজ করা সম্ভব হয়েছিল। স্যাভেরির একটি যন্ত্র দিয়ে এই কাজ চালু থাকলেও সেটি বিশেষ কার্যকর ছিল না। নিউকোমেনের যন্ত্রটি তুলনামূলকভাবে বেশি কার্যকর প্রমাণিত হয়েছিল এবং ইংল্যান্ডের খনিগুলো থেকে পানি তুলে সরিয়ে দেওয়ার কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে লাগলো। স্যাভেরির একটি ভালো বোতল থেকে ধারণা নিয়ে তিনি কাজ চালু করেছিলেন। একদিন হঠাৎ করে বোতলের মুখ বন্ধ করে সেটি ঘুরিয়ে দিলেন এবং পানির ওপর রেখে দিলেন। ধীরে ধীরে বোতলের ভেতর বাষ্প তৈরি হতে লাগলো। তারপর সেই বাষ্পের চাপে পানি উপরে উঠতে শুরু করলো। এই পদ্ধতির মধ্যে তিনি দেখলেন বাষ্পের শক্তিকে কাজে লাগানোর একটি বাস্তব পথ। নিউকোমেনকে প্রকৃতপক্ষে বাষ্পীয় শক্তির প্রথম ব্যবহারকারী বলা যায়, কিন্তু তার সম্পর্কে খুব বেশি তথ্য আজ পাওয়া যায় না। জানা যায় তিনি সেই সময়কার বিজ্ঞানীদের তুলনায় নিজে সেভাবে লেখালেখি করতেন না। তার কাজের বেশিরভাগ বিবরণ পাওয়া যায় অন্যদের লেখা থেকে। প্রথম জীবনে নিউকোমেন কুটির শিল্পের ডাকঘর ও গুদামঘর নিয়ে গবেষক জেমস ওয়াটের নজর হয়ে গিয়েছিলেন। অনেকেই মনে করেন জেমস ওয়াটের রোমান্টিক কল্পনায় নিউকোমেনের কাজকে আরও আকর্ষণীয় করে তোলার জন্যই এই কাহিনীটি তৈরি করা হয়েছিল। নিউকোমেন ছিলেন একজন কামার এবং স্যাভেরির সঙ্গে একত্রে উদ্যোগী হয়ে পড়লেন। অবশেষে স্যাভেরির মৃত্যুর পর তার সম্পত্তির ওপর একজন কামার মিস্ত্রির মতামতের ভিত্তিতে বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হতে থাকে। এরপর সুদীর্ঘ 75 বছর ধরে নিউকোমেনের এই যন্ত্রই খনি থেকে পানি বের করার প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছিল। নিউকোমেন কিন্তু তার এই আবিষ্কারের জন্য প্রায় কোনো স্বীকৃতিই পাননি। বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের কৃতিত্ব বরাবরই ওয়াটকে দেওয়া হয়েছে, যা অনেকটা অন্যায্য। কারণ ওয়াটের আবিষ্কারের কাজে তো কিছুটা হলেও নিউকোমেনের নকশা থেকে সহায়তা নিয়েছিলেন। এই ধারণার ভিত্তিতেই তিনি বাষ্পচালিত ইঞ্জিনের পরিকল্পনা করেছিলেন। কলকারখানায় যন্ত্রপাতি চালানো, কয়লা খনিতে পানি তোলার কাজ, সুড়ঙ্গ খোঁড়া, ইমারত তৈরি করা, জাহাজকে বা খনির গাড়িকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এসব কিছুতেই বাষ্পশক্তির ব্যবহার নিয়ে কাজ করার ক্ষেত্রে ওয়াট আসলে নিউকোমেনের নকশাটিকে উন্নততর করেছিলেন মাত্র, নিজে কিছু আবিষ্কার করেননি।
ওয়াটের এই মাত্রাতিরিক্ত খ্যাতির জন্য মূলত দায়ী একটি প্রচলিত জনপ্রিয় কাহিনী। শৈশবে তার মধ্যে এটি দেখা গেছে বলে মনে করা হয়। তার অভিভাবকরা তাকে নিয়ে বেশ চিন্তিত থাকতেন। একদিন চায়ের টেবিলে তার এক কাকিমা জেমসকে বললেন, জেমস, তুমি মাথা কুটে ভেঙে ফেললে আর কি হবে? এতে তোমার কাজ কিছু হচ্ছে না, আরও ভালো করে পড়ার চেষ্টা করো। সেই কাহিনী অনুযায়ী চায়ের পাত্র থেকে বাষ্প বেরোচ্ছে দেখে বালক ওয়াট ভাবলেন, এই বাষ্পের শক্তিকে কাজে লাগানো যায় কিনা। কখনো বা একটি পাথরের চেয়ারের ওপর একই রকমভাবে খোদাই করে যেত। মৃত্যুর কিছুদিন আগে একটি চাকার নকল তার বংশধরদের কাছে ৮০ বছরের এক তরুণ শিল্পীর উপহারস্বরূপ পাঠিয়েছিলেন। পরবর্তীকালের ভাষ্যকাররা এই অতিরঞ্জিত কাহিনীতে জেমস ওয়াটের চারিত্রিক বৈশিষ্ট্যের ছাপ খুঁজে পেতে চেষ্টা করেছেন। আসলে কিছু নয়, আবিষ্কারের প্রেরণা আসলে তার মনের ভেতর থেকেই আসছিল। একসময় গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। কলেজের পরীক্ষাগারে নিউকোমেনের মডেলের ইঞ্জিনকে সচল করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি লক্ষ্য করলেন ইঞ্জিনটি তার জায়গায় ঠিকঠাক থাকা সত্ত্বেও কেবল কয়েক মিনিট চলার পরই থেমে যাচ্ছে। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তিনি হয়ে গেলেন স্টিম রিপ্রেসারের জলক। তিনি বুঝতে পারলেন ইঞ্জিনের পক্ষে স্বাভাবিকভাবে কাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান একটাই, কম বাষ্প খরচ হবে এমন একটি ইঞ্জিন তৈরি করা। ওয়াট দেখলেন বাষ্পের অপচয় বন্ধ করতে হলে দুটি জিনিস করতে হবে। প্রথমত, যে চেম্বারে বাষ্প ঘনীভূত হয় সেখানকার তাপমাত্রা কম রাখতে হবে, এবং দ্বিতীয়ত, মূল সিলিন্ডারের তাপমাত্রা বেশি রাখতে হবে। ওয়াট কৌশল বের করলেন কিভাবে বাষ্প ঘনীভূত হওয়ার চেম্বারটি মূল সিলিন্ডার থেকে আলাদা করা যায়। এই দুটি বিষয় অবশ্য কিছুটা বিপরীতধর্মী ছিল, কারণ বাষ্প একই সিলিন্ডারের মধ্যে ঘনীভূত হলে আলাদা করার উপায় থাকে না। পরিস্থিতির কথা ভেবে ওয়াট একটি অসাধারণ কৌশল বের করলেন। বাষ্পকে সিলিন্ডার থেকে আলাদা একটি পাত্রে নিয়ে সেখানেই ঘনীভূত করা হবে। বাষ্পের এই বিশেষ পাত্রটিকে বলা হবে কন্ডেন্সার। ওয়াটের কোপানো এই উদ্ভাবনই বস্তুত তৃতীয় প্রজন্মের বাষ্পীয় ইঞ্জিনের জন্ম দিয়েছিল। এরপরও উন্নততর জীবনের ইঞ্জিন তৈরিতে উদ্যোগী হলেন তিনি। বাষ্পের ক্ষমতা পূর্ণমাত্রায় ব্যবহার করার সুযোগ হলো বাষ্পচালিত ইঞ্জিনের সাহায্যে ভারী যন্ত্রপাতি চালাতে গিয়ে তিনি কিছু নতুন সমস্যার মুখোমুখি হলেন। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে তাকে আরও গভীরভাবে চিন্তা করতে হলো। দাঁত গিয়ার, পিস্টন রড, সিলিন্ডার ভালভ, এই সব কিছুকে একসঙ্গে কার্যকরভাবে কাজ করানো সহজ ছিল না। জেমস ওয়াট এই ইঞ্জিনের বাষ্পচাপ ও তার কার্যকারিতার মধ্যে সমন্বয় ঘটাতে বেশ কিছুটা সময় নিলেন। এর মধ্যে প্রথমটি ছিল গোলাকার, অর্থাৎ বল প্রসারণ, যার ফলে বাষ্প সরাসরি উপর থেকে নিচে উচ্চ বাষ্পচাপ ব্যবহার করে কাজ হতো। বহু বছর গোলাকার প্রসার করতে চাননি, কারণ তিনি ভেবেছিলেন এতে তার নিজের ইঞ্জিনের একচেটিয়া অধিকার নষ্ট হয়ে যাবে। এর উচ্চ চাপ বাষ্প ব্যবহার করতে গেলে তাকে রাতে টেকনিক ফিরিয়ে দিতে হবে। রিচার্ড ট্রেভিদিক এবং অলিভার ইভান্স বাষ্পচালিত ট্রেলগাড়ি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং তার রূপস্বপ্নে যাত্রাটুকু বাস্তবে রূপ পেয়েছিল। বাষ্পচালিত জাহাজ তৈরির ব্যাপারে ওয়াটের বেশ কিছুটা ভূমিকা ছিল। আমেরিকার স্বাধীনতাকারী রবার্ট ফুলটন ওয়াটের কারখানাতেই তার জাহাজের জন্য ইঞ্জিন তৈরি করেছিলেন। ওয়াটের শেষ জীবন কিছুটা কঠিন ছিল। চতুর্থ বছর বয়সে বাষ্পচালিত ইঞ্জিনের কাজ থেকে পুরোপুরি অবসর নিলেন তিনি। সমগ্র মানবজাতির কল্যাণে তিনি বাটির একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। সেই ব্যক্তিটি ছিলেন যিনি তার নামানুসারে যন্ত্রের শক্তি মাপার একটি এককের নাম রাখা হয়েছে। তার শেষ আবিষ্কার ছিল ডাক্তারের কাজ নকল করা একটি যন্ত্র। একটি পাথরের চেয়ারের ওপর বারবার একইভাবে খোদাই করে যেত। একসময় কারো মৃত্যুর কিছুদিন আগে একটি চাকার নকল তার বংশধরদের কাছে পাঠানো হয়েছিল। 1819 সালে 83 বছর বয়সে তিনি মারা যান। ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে তার স্মৃতিফলক রাখা আছে। সেখানে নিউকোমেনকে আলাদা করে উল্লেখ না করে ওয়াটকে বাষ্পীয় ইঞ্জিনের আসল উদ্ভাবক ও স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে। বাষ্পের এই অসীম শক্তি আজ মানুষের কাজে লাগছে। তার প্রধান অবদান হল ওয়াট, অর্থাৎ ওয়াট। বাষ্পচালিত রেল ইঞ্জিনের জনক ট্রেভিদিক ও ইভান্সকেও তিনি পথ দেখিয়েছিলেন।